নে। স্যার স্যার 5 কোটি আছে, অর্ধেক আপনি নিয়ে নিন আর আমায় যেতে দিন। ঘুষ দিচ্ছিস আমাকে? না স্যার একটা কাজ কর, টাকা নিয়ে চল, বসে আরামসে কথা বলবো। স্যার স্যার স্যার, শুনুন স্যার। দাঁড়া, না হলে কিন্তু গুলি করব। ও, তাহলে এটাই বুভি ট্র্যাপ। যেই ব্যাগ থেকে এই নোটগুলো বাইরে পড়লো, বম ট্রিগার হয়ে গেল। এটা ছিল দ্বিতীয় বোম। তাহলে তৃতীয়টা কোথায়? দেখো, বেশি ঘাবড়াবার কোনো দরকার নেই। প্রথম বোম থেকে বোম বানানোর লোকটাই উড়ে গেছে। আর দ্বিতীয় বোমটা আমাদের বলবে যে অমরের মার্ডারটা আসলে কিভাবে হয়েছিল। আরে স্যার, আপনি একই কথা বারবার কেন বলছেন আমাদের? সোজাসুজি বলুন না। দেখো, সোজাসুজি বলবো তো? তবে এসো, সোজাসুজি বলছি, একদম সোজা। দয়া, এসো বস, এই ব্যাটটা ধরো। আর দেখো, এই ব্যাটটার এই পেছন দিকে সেন্সর লাগানো আছে, ঠিক আছে? আর এই যে এইটা দেখো, এটা হচ্ছে ওর উর্বর মস্তিষ্কের ফসল। এই বল, কি বলছেন স্যার? এর মধ্যে বম আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বোম। আর এই বোমটা আমি বানিয়েছি। এটা আমি খুব ভালো জানি যে এতে কতটা বিস্ফোরক আছে। ভয় পেও না, বেশি বড় বিস্ফোরণ হবে না। এত বড় বিস্ফোরণ হবে না যে আমাদের এই সুপারম্যান, আমাদের দয়া ঘাবড়ে যাবে। কিচ্ছু হবে না। আরে কিন্তু ব্লাস্ট তো হবে। এরকম একটা সিচুয়েশনে আপনি আমাদের দয়াকে কেন ফেলছেন বলুন তো? আমার উপর তোমার বিশ্বাস আছে, ভরসা আছে, তবে আমি যেমন বলছি তেমন করো। দেখো, এইটা জানতে হবে তো যে প্রথম বলটা আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ কেন ঘটেনি। তাই আমি যেমন বলছি তেমনটা করো, ব্যাস। আর শোনো, একটা কথা মন দিয়ে শোনো, দয়াকে তুমি যতটা ভালোবাসো ততটাই আমিও ভালোবাসি। আমি দেখাই না, ব্যাস। বুঝেছো? পঙ্কজ, গায়ে যত জোর আছে ততটা দিয়ে বল করবে, ঠিক আছে? দয়া, প্রথম বলটা একটু ডিফেন্সিভ খেলবে, ঠিক আছে? বেশি আঘাত করবে না, ঠিক আছে? চলো পঙ্কজ। পঙ্কজ, এবারের বলটাও ততটাই জোরে করবে। দয়া, এইবারে একদম গায়ে জোরে বলটা মারবে। ছক্কা হওয়া চাই, রাইট? দয়া স্যার! দয়া স্যার! দয়া, স্যার 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 কি ভাই, ঠিক আছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছো? স্যার, এটা ছোট ব্লাস্ট। আরে কোনো ব্যাপার নয়, এ হচ্ছে আমাদের হিম্যান, এর কিচ্ছু হবে না। এই দেখো, বোমটাকে এমন ভাবে বানানো হয়েছিল যে বলটাকে যখন জোরে মারবে তখনই ব্লাস্ট করবে। সেই জন্য প্রথম বলটায় ব্লাস্ট হয়নি। যখন ও চতুর্থ বলটাকে প্রেসার দিয়ে মেরেছে সিক্সার মারার জন্য, তখন ব্লাস্ট হয়েছে। যেমন আমি দয়াকে বলেছিলাম প্রথম বলটাকে একটু ডিফেন্স খেলতে, বলের উপর প্রেসার কম ছিল তাই ব্লাস্ট করেনি। কিন্তু যখন দ্বিতীয় বলটা আমি দয়াকে খুব জোরের সঙ্গে মারতে বলেছি, দয়া জোরে মেরেছে প্রেসার দিয়ে আর ব্লাস্ট হয়ে গেছে। বুঝলে, এই বোমটার আসল রহস্য হচ্ছে প্রেসারের। কিন্তু ব্যাপারটা তো এখনো সেখানেই দাঁড়িয়ে। এই মোহন তো কারো ইশারায় কাজ করছিল। আসল খুনি কে?
আর এই খুনিকে ধরবো কি করে? এই কেসের সমস্ত সূত্রটা পাওয়া গেছে, শুধু শুধু একটা সূত্র, সেই একটা সূত্র যে সমস্ত ব্যাপারটাকে জুড়তে পারে। কি কি হতে পারে সেই সূত্র? কি হতে পারে? স্যার, এই বিশ্বাসের সঙ্গে আরেকবার দেখা করি। ওর সোর্স অনেক দূর রয়েছে, খুব পাওয়ারফুল লোক, আর বদনামও রয়েছে। এই খুনি হতে পারে স্যার। স্যার যদি বিশ্বাস হতো তাহলে ওর বিরুদ্ধে সাক্ষী দিতে পারতো যে মোহন, সে তো মরে গেছে। তাহলে কে সেই রাস্তাটাকে বলে দেবে? কে হতে পারে? স্যার, হ্যাঁ, ওই আমাদের টিমের কিডব্যাকটা পাওয়া যাবে প্লিজ? পঙ্কজ, এই ব্যাটটা কার? এটা সুরেশ, আমাদের উইকেট কিপার। স্যার, হ্যাঁ পঙ্কজ, স্যার, অমরের যে গার্লফ্রেন্ড আছে লীনা, ওর মনে হয় উইকেট কিপারের সঙ্গে কোনো চক্কর চলছে। লীনা সুরেশের সঙ্গে? হ্যাঁ স্যার, এই দেখুন, অমরের ব্যাটে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে সেই একই জিনিস সুরেশের ব্যাটেও লেখা আছে। বেস্ট অফ লাক মাই লাভ। লীনা, লীনাকে ফোন করো। স্যার, স্যার, ফোন তো বন্ধ। অন্য কোনো নাম্বার? ল্যান্ডলাইন স্যার। হ্যালো, আচ্ছা আমি লীনার সঙ্গে কথা বলতে পারি? আপনি কে বলছেন? স্যার, ল্যান্ডলেডি বলছে যে ও কাল থেকে বাড়ি ফেরেনি। সুরেশ কোথায় থাকে? পাগল হয়ে গেছো তুমি। আমার আমার অমরকে মেরে ফেলেছো তুমি। পাগল হয়ে গেছো তুমি। আমার অমরকে মেরে ফেলেছো তুমি। আরে এটারই যোগ্য ছিল, কিন্তু এবার তো তোমাকেও মরতে হবে, কেননা এবার তো তুমিও তো আসলটা জানতে পেরে গেছো না বেবি। দেখো, আমার সাথে এরকম করো না প্লিজ, আমাকে যেতে দাও। আরে এভাবে কি করে যেতে দেবো? তুমি বাইরে যাবে, পুলিশকে বলে বেড়াবে আমার এখানে মাথা মোটা লেখা আছে নাকি? তো তোমাকে মরতেই হবে। কি করে মারি? ছুরি দিয়ে? না না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। ঠকিয়েছিলি তুই আমাকে না? আরে যা অমরের কাছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোকে অমরের কাছে। তোর খেলা শেষ, বুঝেছিস? স্যার, এই আমার অমরকে খুন করেছে, তারপর আমাকে এখানে বেঁধে রেখেছে ও। তোমাদের সাথে ওর কিসের শত্রুতা? প্রথমে আমি সুরেশের সাথে রিলেশনশিপে ছিলাম, কিন্তু ও খুব রাগী ছিল, মারপিট করত, তার জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। তারপর আমার বন্ধুত্ব অমরের সাথে হয়, আর তারপর সুরেশ হুমকি দেয় ওকে প্রাণে মেরে ফেলার। এই কথাটা তুমি আমাদের আগে কেন বলনি? আই এম সো সরি স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম। ওই বম ব্লাস্ট, অমরের মৃত্যু, আমি কিছু বুঝতে পারছিলাম না স্যার, কিন্তু আমার অমরকে ওই মেরে না ফেলেছে। স্যার, স্যার স্যার আমি মারিনি অমরকে। স্যার আমাকে তো একটা কাজ দেওয়া হয়েছিল যে অরিজিনাল বলের জায়গায় ওই বোমোলা বলটা রিপ্লেস করে দিতে হবে, আর স্যার ওর বদলে আমি 5 কোটি টাকা পেয়েছিলাম। কে সেই লোক যে তোমাকে খুনটা করতে বলেছিল? স্যার আমায় তো ওই বলটা দেওয়া হয়েছিল যেটা আমায় সুমিতকে দিতে হতো, আর ওই টাকা ভর্তি ব্যাগটা কেউ আমার বাড়িতে ফেলে দিয়ে গেছিল, ব্যাস। ব্যাগ? ওই ব্যাগটা দেখাও তো।
স্যার এটা তো সেরকমই ব্যাগ যেরকম মোহনের কাছে ছিল। ও এমন বোম বানাতে বলেছিল যতক্ষণ ওতে ওজন চাপানো থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, কিন্তু যখনই ওজন ছড়ানো হবে ওই বোম ফেটে যাবে। ব্যাগটা খুলে দেখোনি তুমি? না স্যার। বেঁচে গেছো, নাহলে উপরে যাওয়ার টিকিট কেটে নিতে। মানে মানে নোটের নিচে এই ব্যাগের মধ্যে বোম আছে, বুবি ট্র্যাপ। যখনই তুমি টাকাগুলো বাইরে বের করতে, প্রেশার রিলিজ হতো আর বোম ব্লাস্ট, আর সঙ্গে তুমিও। যাই হোক, এবার এই ব্যাগই আমাদের খনি অবধি পৌঁছে দেবে। সুরেশকে তো আমরা গ্রেপ্তার করেছি, এবারে টাকা ভর্তি ব্যাগ যেটা এই খেলার মেইন খেলোয়াড় সুরেশকে দিয়েছিল সেটাও আমাদের হেফাজতে। এই ব্যাগের মধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, এবার আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্ট নেব, ম্যাচ করে দেখব, সব ক্লিয়ার হয়ে যাবে। আসুন, প্রথমে আপনি যান। বাঁ হাত রাখুন, অন্য হাতটা। আপনি যেতে পারেন। আপনি যেতে পারেন। লীনা, যাও। কেশব, রমন, এসিপি স্যার, থেমে যান, না হলে আমরা সবাই মারা পড়বো। স্যার আপনি আমার কথা শুনুন, ওর মধ্যে বোম আছে, ফেটে যাবে। বোম আছে? রমন বাবু, বোম নিয়ে খেলা করা তো সিআইডির বাঁ হাতের খেলা। আর যে বোমের কথা আপনি একটু আগে বললেন না, সেই বোম তো আমরা কখন বের করে দিয়েছি। ব্যাস, আমরা তো শুধু এটা জানতে চেয়েছিলাম ব্যাগের ভেতরে বোম কে ভরেছিল, আর সেটা তো শুধু সেই জানে যে এই কাজটা করেছে। আপনি তো জানতেনই বোমটার ব্যাপারে, তাই না? কি বলুন, কেন করেছেন এসব? বলুন তাড়াতাড়ি। স্যার ওই অমর আর একটা দল থেকে মোটা টাকার অফার পেয়েছিল। প্রথম ম্যাচের আগেই ও আমার টিম ছেড়ে অন্য টিমে জয়েন করতে চলেছে, এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। যদি অমর আপনার টিম থেকে চলে যেত তাহলে আপনার কোটি টাকার লোকসান হতো, কারণ অমরকে কেনার জন্য, নিজের টিমে আনার জন্য আপনি অনেক টাকা খরচা করেছেন। স্যার আমার কাছে ওই টাকাটা তোলবার জন্য আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না, আর সেটা হলো অমরের মৃত্যু। আমাদের সমস্ত ক্রিকেটারদের ইন্স্যুরেন্স করানো আছে। অমরের 100 কোটির করিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই টাকা আমি পেয়ে যাব। আর অমনের ফ্যানদের সিম্প্যাথি আর সাপোর্ট, সেটাও তুমি পেয়ে যেতে। অমর আমাদের টিম থেকে চলে গেলে তো এক মুহূর্তে ব্লাস্টার্স 11 কমজোর হয়ে যেত। স্টক মার্কেটে শেয়ারের দাম অলরেডি নেমে গেছে। আমার এক্স পার্টনার বিশ্বাস অলরেডি আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সবকিছু আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, আর সবকিছু ঠিকঠাক লাইনে আনবার জন্য আমার একটা জেতার প্রয়োজন ছিল। আর আমি ভেবেছিলাম এটাই ঠিক রাস্তা আমার ভাগ্য ফেরাবার জন্য। সত্যি নিজের জীবনকে আপনি গড়ে নিয়েছেন।
আজ থেকে আপনার জীবনে আসবে নতুন অন্ধকার, অন্ধকূপের অন্ধকার। ও মাই গড, অমর! বাপরে 125 কেজি সেট মারছে দয়া স্যার। 25 মনে হচ্ছে আজকে নিজের রেকর্ড ভেঙেই ছাড়বে। 26 27 28 29 30 স্যার, আপনি আজকে প্রমাণ করে দিলেন যে রেকর্ড তৈরি করা কোনো বড় ব্যাপারই নয়। স্যার, আপনি তো জানেনই যে আমি সিআইডি অফিসার হতে চাই। সিআইডি অফিসার হতে গেলে শুধু ফিজিক্যালি ফিট হলেই হবে না, বুদ্ধির দিকেও শার্প হওয়াটা খুব জরুরি, বুঝেছো? আই নো স্যার, কিন্তু ক্রিমিনালদের ধরতে গেলে দৌড়দৌড়ি তো করতেই হবে স্যার। এই জন্য আমি ঠিক করে নিয়েছি আমি ট্রেনিং তো আপনার কাছেই নেবো স্যার, প্লিজ স্যার। তুমি শুনবে না? চলো ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা না হ্যান্ড রেসলিং কম্পিটিশন করি, তুমি আর আমি। তোর যদি আমার তোমাকে হারাতে 10 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে তুমি যেটা বলবে আমি সেটা করার জন্য তৈরি, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে আমি যেটা বলবো তোমাকে শুনতে হবে। স্টার্ট। 10 9 8 7 6 5 4 3 2 1 একটা কথা তো মানতেই হবে যে তোমার সাহস আর শক্তি দুটোই আছে। ঠিক আছে, এখন বাড়ি যাও। কিন্তু স্যার 9 সেকেন্ড অবধি তো আটকে রেখেছিলাম স্যার। আপনি পরের বার দেখবেন স্যার 18 সেকেন্ড লাগবে। সি ইউ স্যার। এই ছেলেটা শুনবে না, এই সিআইডি অফিসার হয়েই ছাড়বে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, মার্ডার কোথায়? স্যার, এটা কোনো গ্যাংয়ের কাজ মনে হচ্ছে। নয়তো টেররিস্টদের। এখানে ক্রিকেট গ্রাউন্ডে এরকম কোনো কেসের কথা আগে তো কখনো শুনিনি। হ্যাঁ ভাই, কিন্তু এই বোম খেলার মাঠে পৌঁছলো কি করে? এই গ্রাউন্ডের এক একটা ইঞ্চি খুব ভালোভাবে চেক করতে হবে। যেগুলো ডক্টর সালুখের কাজে লাগতে পারে সেটা যেন আমাদের নজর এড়িয়ে না যায়। সাবধানে। হ্যাঁ, গ্রাউন্ডে ব্লাস্টটা কেন করলো? আর সেটাও শুধুমাত্র একটা মানুষকে মারার জন্য। সেটাই তো। আচ্ছা, আপনারা? স্যার, আমি রঞ্জিত, ওদের কোচ। এ সুমিত আমাদের পেস বোলার, কেশব ওপেনিং ব্যাটসম্যান, আরও সুরেশ, আরও ওর নাম লিনা আমাদের গার্লফ্রেন্ড।
এখানে কোনো প্র্যাকটিস ম্যাচ চলছিল না অন্য কিছু? ওই দুদিনের মধ্যে ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, তাই ওর জন্য এরা নিজেদের মধ্যেই ম্যাচ খেলছিল টিম সিলেকশনের জন্য। স্যার হঠাৎ করে যেটা হয়ে গেল, একদম ব্লাস্ট হয়ে গেল, এক ভয়ানক স্বপ্নের মতো লাগছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ তো নিশ্চয়ই কিছু দেখে থাকবে। ইয়েস স্যার। স্যার আমি ফিল্ডেই ছিলাম একদম অমরের সামনে, আর যখনই সুমিত বলটা করলো। তুমি বলতে চাইছো যে বলের মধ্যে বোম ছিল? হ্যাঁ স্যার, মনে তো তাই হয়। ও, ইম্প্যাক্ট বোম, যাতে আঘাত করলে কিংবা প্রেসার দিলে ফেটে যায়। আচ্ছা, এই বল কোথা থেকে এসেছিল? মানে কোন ম্যানুফ্যাকচার কোম্পানির বল? স্যার ডিন কোম্পানি ক্রিকেট সরঞ্জাম ইউজ করে থাকি আমরা, আর এই বলটাও ব্র্যান্ড নিউ ছিল স্যার। আচ্ছা, এই ক্রিকেট কিটস, গ্লাভস ইত্যাদি এগুলো কোথায় থাকে? স্যার ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে? তাহলে ড্রেসিং রুমে তো সমস্ত প্লেয়ার খুব সহজেই যাতায়াত করতে পারে। হ্যাঁ স্যার, সমস্ত প্লেয়াররা আর স্টাফেরা। মানে রেগুলার খেলা বলকে বোমে পরিবর্তন করার পিছনে যে কারো হাত থাকতে পারে, মানে যে কেউ করতে পারে। আচ্ছা, এই ব্লাস্ট হওয়ার আগে এক্স্যাক্টলি কি হয়েছিল ডিটেলে একটু বলবেন? স্যার অমর ব্যাট করছিল আর সুমিত বল করছিল। ফার্স্ট বল বাউন্সার, যার জন্য অমর তৈরি ছিল না। সেকেন্ড বল অমরের ব্যাটে লাগলো, গুড, কিন্তু বিশেষ কিছু করতে পারলো না। অমর তৃতীয় বল খেলবার চেষ্টা করলো, কিন্তু কোনো রান পেল না। কিরে, 3টে বল খেয়ে নিলি, টার্ন তো করতে পারিস না, কথা বলিস 6 মারার। আরে প্রথম বলে 6 মেরে দেবো, তোর মন ভেঙে যাবে না? তোকে ওয়ার্ম আপ করাচ্ছিলাম, এবার দেখ তুই। কামান কামান কামান। যখনই সুমিত চতুর্থ বলটা ফেললো, তখনই বল ব্লাস্ট হয়ে গেল। 3বারও এই বলটা দিয়ে খেলেছিল, কিন্তু ওর কিচ্ছু হয়নি। চতুর্থবার যখন ও শট মারে তখন ফেটে যায়। হ্যাঁ স্যার। বড়ই অদ্ভুত ব্যাপার। যদি এই বলটাই বোম ছিল, প্রথমেই ব্লাস্ট করলো না কেন? এক্স্যাক্টলি, কিন্তু যখন প্রথমবার কন্ট্যাক্ট হলো বল আর ব্যাটে, তখন কেন ফাটলো না? আচ্ছা, তোমরা তো সবাই ওর বন্ধু ছিলে, ওর সঙ্গে কি কারো শত্রুতা ছিল? না স্যার, অমর খুব ভালো মানুষ ছিল, আর ওর কোনো শত্রু ছিল না। স্যার অমর একজন স্টার ব্যাটসম্যান ছিল, সমস্ত কোয়ালিটি ছিল ওর মধ্যে, কিন্তু স্যার একটু শর্ট টেম্পার ছিল, একটু রাগী। এই কিছুদিন আগে ওর ঝগড়া হয়েছিল অন্য একজন প্লেয়ারের সাথে, কেশবের সাথে। কেশব, তোমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল? হ্যাঁ অমর, তুই ইচ্ছে করে রান আউট করলি না আমাকে। তো কি করতাম? তোর ব্যাট তো চলেই না, আর এমনিতেও যতক্ষণ তুই পিছে থাকবি না, ততক্ষণ রান রেটও তোর মতো থাকবে, স্লো। আবে চান্স পেলে তবে তো কিছু করে দেখাবো। চান্স? কত চান্স কেশব? আর এমনিতেও দেখ ভাই, আমরা না টিমের জন্য খেলি, নিজের জন্য নয়। আর তুই রান আউট হলেও টিম তো জিতে গেল না আমার কারণে, তাহলে তোর কি প্রবলেম? দেখ অমর, এটা আমার কেরিয়ারের প্রশ্ন, আর আমি কোচের কাছে গিয়ে নালিশ করব যে তুই আমার কেরিয়ার বরবাদ করার জন্য লেগে পড়ে আছিস। নালিশ করবি? যা করে দে, আমার কিচ্ছু হবে না, উল্টে তোকেই টিম থেকে বার করে দেবে, কেননা কোচেরও শুধুমাত্র জেতার সঙ্গে মতলব আছে। আর এমনিতেও টিমের বেস্ট প্লেয়ার আমি, আমাকে ছাড়া তোরা কিছুই নয়। কনগ্রাটস অমর, আজও তুমি তোমার টিমকে জেতালে। প্রতি ম্যাচে নতুন রেকর্ড, গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কেশবের রান আউটের ব্যাপারে তুমি কি বলবে? এমনি তো ওকেও আমি থ্যাঙ্কস জানাতে চাই, ও যদি রান আউট না হতো তাহলে আমাদের টিমের পক্ষে জেতা সম্ভব হতো না। তো কি হয়েছে যে ওর ব্যাট যদি নাই চললো, আউট হয়েও ও আমাদের টিমের জন্য বড়ই উপকার করেছে, তাই একটু ক্রেডিট ওকেও দিতে হবে, রাইট?
কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, আরে আরে আমি বানাচ্ছি কেশব, তোকে নিজের best সীমায় player। থাকো। কি 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 করবি তুই? কি ভুলভাল বলছিস আমার সামনে? কেশব, তুই নিজের সীমার মধ্যে থাক। আবে তুই জানিস না আমাকে। তুইও জানিস না আমাকে। আবে, কি চল। করে নিবি, কি করে নিবি কেশব? তুই বাঁচবি না। কেশব, নিজের সীমার মধ্যে থাক। ছাড়, ছাড় আমাকে। ছাড় আমাকে। ছাড়বো না আমি ওকে। স্যার ও আমাকে খুব ইনসাল্ট করেছিল স্যার, তখন আমি খুব রেগে গেছিলাম স্যার, কিন্তু আমি ওকে মানিনি স্যার। স্যার অ্যাকচুয়ালি ভুলটা অমরেরই ছিল। সবার মজা ওড়াতে ও খুব ভালোবাসতো। মিথ্যে কথা এইসব স্যার, এরা সবাই ওর সাথে হিংসা করতো। মার্ডার করার পদ্ধতিটা অনেকটা আলাদা এবং কমপ্লিকেটেড। সবার পক্ষে এটা সম্ভব নয় যে বলের মধ্যে বোম রেখে কাউকে মেরে দেবে। আর তাছাড়া অমরকে রাস্তা থেকে হাঁটানোর লোকের লিস্ট অনেকটা লম্বা। হ্যাঁ স্যার, মনে হচ্ছে লিনা ছাড়া সবাই ওকে ঘৃণা করতো। এই ব্লাস্টার্স গ্রাউন্ডে যে সমস্ত প্লেয়ার আছে তাদের সবার ডিটেলস বার করতে হবে। আর এই ডিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা ক্রিকেট গিয়ার্স বানায় ওদের ব্যাপারেও। ঠিক আছে, সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা এই ক্রিকেট বল, ব্যাট ইত্যাদি যা কিছু রয়েছে এগুলো ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই ডক্টর সালুখের কাছে। তাহলে এটা জানা যাবে যে এই বল বোম কি করে হয়ে গেল। বস, এটা বলা খুবই মুশকিল যে এই বমটা কি করে ফেটেছে। নিজে নিজেই ফেটে গেছে, না কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ফাটানো হয়েছে। আসলে কিভাবে ফাটানো হয়েছে এটা বলা খুব মুশকিল। কিন্তু ডক্টর সালুখে এইসব জিনিসপত্র থেকে কিছু তো জানতে পারবেন আপনি। হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার জানা গেছে বস, সেটা হচ্ছে এই বমটা টিএনটি আর অ্যামোলিন নাইট্রেটের মিক্সচার দিয়ে বানানো হয়েছে। এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এসব তো বিল্ডিং ভাঙার কাজে ব্যবহার হয়, তাই না? হ্যাঁ, আর বস আমাদের এখন শহরে সেই সব জায়গায় যেতে হবে, সেই সব জায়গাতেই যেতে হবে যেখানে এই এক্সপ্লোসিভের মাধ্যমে বিল্ডিং ব্লাস্ট করানো হয়েছে। সেখান থেকে স্যাম্পল জোগাড় করতে হবে, আর তারপর এই এই বলের বমের সঙ্গে এর এক্সপ্লোসিভের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। এসবে তো অনেক সময় লেগে যাবে। স্যার এত বড় ব্লাস্ট, যাতে একটা মানুষ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এক্সপ্লোসিভের মাত্রা বেশিই ছিল। ইয়েস, ইউ আর রাইট। তাছাড়া বলের ওজনেও তো পার্থক্য ছিল। স্যার, সুমিত। হ্যাঁ সুমিত, স্যার আমি কিচ্ছু করিনি, আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? অমরের মৃত্যুতে আমার কোনো হাত নেই স্যার, আই এম ইনোসেন্ট। দেখো, বল তুমিই করেছিলে, আর এই বল থেকে মানে বোম থেকে অমরের মৃত্যু হয়েছে। তাই সবার আগে তোমাকেই সন্দেহ করা হবে, বুঝেছো? এটা আমার সার্ভিস রিভলভার। এটার ওজন আমার হাত, আমার মাথা ঠিক বুঝতে পারে। এই বন্দুকটা থেকে যদি আমি একটাও বুলেট বের করি তাহলে এটার ওজনের পার্থক্য ঘটে, যেটা আমার হাত আর মাথা বুঝতে পারে। বুঝেছো? তুমি একজন ফাস্ট বোলার, প্রতিদিন ওই ক্রিকেট বল দিয়ে তো খেলো। কি ওটার ওজন তো তোমার হাত আর মাথাও ঠিক জানে। যদি ওই বলের ভেতরে নর্মাল বল ছাড়া অন্য কিছু দেওয়া হয়, যেমন কোনো এক্সপ্লোসিভ, তার কারণে ওজনের ফারাক হতে পারে, যেটা তোমার হাত বা মাথার বোঝা উচিত ছিল। কেউ বুঝতে পারেনি ওজনের ব্যাপারে। সেটা কিভাবে সম্ভব? স্যার কোনো পার্থক্যই ছিল না। আর স্যার যে এটা করে থাকুক খুব চালাকির সাথে করেছে। মানে 4 বার তুমি যে বল করেছিলে তাতে কোনো পার্থক্য বুঝতে পারোনি? আগে না স্যার। তুমি কি অন্যভাবে বোলিং করেছিলে? না স্যার। অদ্ভুত কিছু দেখেছিলে বা শুনেছিলে? কেউ কি বল পাল্টে দিয়েছিল খেলা চলাকালীন? না স্যার, সেরকম কিছু হয়নি, সব কিছুই ঠিক ছিল। চতুর্থ বলটাতেই হঠাৎ করে ব্লাস্ট হলো। আচ্ছা সুমিত, একজন ক্রিকেটার হওয়ার সুবাদে তুমি নিশ্চয়ই এটা জানো যে যে ব্র্যান্ডের বল দিয়ে তোমরা খেলো ওটা বানায় কিভাবে? স্যার আমরা ডিন ব্র্যান্ড ব্যবহার করি। আর স্যার আমাদের বলগুলো হ্যান্ডক্রাফট করা থাকে, যেগুলোর উপরের সেলাই ডিনের ওয়ার্কশপে হয়, সেটাও হাতে করে, মেশিনে নয়। স্যার, হ্যাঁ পূরবী, স্যার এই নিউজ আর্টিকেলটা দেখুন। ব্লাস্টার্স 11-এর ওনার রমনার বিশ্বাসের মধ্যে ঝগড়া হয়, আর ফাইনালি বিশ্বাস কোম্পানি থেকে আলাদা হয়ে যায়। এই বিশ্বাস তো সেই শিল্পপতি যার নাম জালিয়াতি কেসে উঠে এসেছিল। ওকে গ্রেপ্তারও করা হয়েছিল।
হ্যাঁ, কিন্তু এর বিরুদ্ধে কিছু প্রমাণ হয়নি, আরো বেঁচে গেছে। এরকম একটা মারাত্মক অপরাধে যার নাম জড়িত স্যার, ও তো যা খুশি করতে পারে। এই বিশ্বাসের কাছে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে এই অপরাধটা করার জন্য। অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর পূরবী এই বিশ্বাসের কাছে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, সত্যিটা বের করার চেষ্টা করো। আর দয়া, স্যার, তুমি পঙ্কজকে সঙ্গে নিয়ে যাও ওই ডিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, আর খোঁজ নাও ওই বল কে বানিয়েছে। এক্সকিউজ মি, মিস্টার বিশ্বাস। হ্যাঁ, আমরা সিআইডি অফিসার। অ্যাকচুয়ালি অমর মার্ডার কেসে তদন্ত করতে গিয়ে এমন কিছু কারণ উঠে এসেছে যে কারণে আপনার কাছে আমাদের আসতেই হলো। আচ্ছা, নিশ্চয়ই। ওই কারণ কি আমাকে বলবেন আপনি? অবশ্যই বলবো। আগে আপনি বলবেন যে অমরের যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? কি? আমি জানতাম আপনি নিশ্চয়ই আসবেন, সেই জন্য আমি পুরো তৈরি করে রেখেছি। পুলিশের, সিআইডির কাজের ধরন আমি খুব ভালোভাবেই জানি, বুঝলেন? আপনার যা যা ইনফরমেশন চাই এই ফাইলে সব পেয়ে যাবেন। ওই সময় আমি কোথায় ছিলাম, আমার কল রেকর্ড, ফিনান্সিয়াল রেকর্ড, সব কিছু এই ফাইলে আপনি পেয়ে যাবেন। ভেরি স্মার্ট। এটা ছাড়া যখনই আপনার আমাকে প্রয়োজন পড়বে আপনি বলবেন, আমি হাজির হয়ে যাব। আমি সবসময় আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ। তাহলে আমি এখন যেতে পারি? এই, চলো। ব্লাস্টার্স 11, তোমাকে কনগ্রাচুলেশন। মিস্টার রমন, কি মনে হয় আপনার অমরের মৃত্যুর পরিকল্পনাতে বিশ্বাসের হাত থাকতে পারে? বিশ্বাস ব্লাস্টার 11কে ততটাই ভালোবাসে যতটা আমি। ইনফ্যাক্ট এই টিমটাকে ওই বানিয়েছে, যতটা পার্টনারশিপের মাধ্যমে আমি ওকে চিনতে পেরেছি। বিশ্বাস যা খুশি করতে পারে। এরা গ্লাভস পরে না? স্যার, সূক্ষ্ম কাজ না, সেই জন্য গ্লাভস পরে কাজ করা মুশকিল হয়ে যায় স্যার। আমরা এই বলের একটা টুকরো পেয়েছি যার মধ্যে কারো আঙুলের ছাপ আছে। আপনাদের আঙুলের ছাপ নেব আর এই আঙুলের ছাপের সাথে ম্যাচ করে দেখব। যার সাথে ম্যাচ হবে আমাদের অপরাধী সেই। হাত দেখান আপনার। আরে, অনেক বছর ধরে কাজ করছি স্যার, হাতের অবস্থা তো এইরকম হবেই। আমার হাতটাও দেখে নিন স্যার। এদের হাত থেকে তো ফিঙ্গারপ্রিন্ট পাওয়াই যাবে না। তুমি তো এখানে নতুন, তোমার হাতের রেখা তো একদম ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এখনো বল বানাতে শিখিনি স্যার। আমরা কখন বললাম যে তুমি বল বানাতে পারো? জীবন বড়ই হুঁশিয়ার ছেলে স্যার। এই কোম্পানিতে আমরা দুজন ছাড়া এই তো হলো আসল সেলাইয়ে পারদর্শী। আচ্ছা, তাহলে জীবনবাবু আপনি আর কোন কোন ব্যাপারে পারদর্শী একটু বলে দিন। হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করেছি শুনেছো তুমি? মারবেন না স্যার, প্লিজ মারবেন না স্যার। আমি একটাই বল তৈরি করেছিলাম ওখানে গ্রাহকদের জন্য, যার জন্য আমি 20,000 টাকা পেয়েছিলাম। ওটা বল ছিল না, ওটা বম ছিল। তুমি জানো ওটা দিয়ে একজন খেলোয়াড়ের মৃত্যু হয়েছে? বোমের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। যে লোকটা আমার কাছে এসেছিল ওনার কাছে আগের থেকে একটা বল রেডি ছিল, আমাকে শুধু ওপর থেকে সেলাই করতে হয়েছিল। উনি বলেছিলেন যে কাজটা এমন করে করতে হবে যে ওজনে আর দেখতে যেন একদম ডিন বলের মতো লাগে। কে সেই লোকটা? নাম বল। নাম তো জানি না স্যার।
আরে ওর মুখ দেখেছিল তো তুমি? স্কেচ বানিয়ে দে ওর। হুম? হ্যাঁ সালুকে। স্যার হ্যাঁ স্যার আমি পুরো ক্রিকেট কিটটা চেক করেছি, হ্যাঁ কোনো কিছু থেকেই এক্সপ্লোসিভের ট্রেসেস পাইনি, আর না কোনো জিনিস নিয়ে কোনো ট্যাম্পারিং করা হয়েছে। শুধু কিছু ব্র্যান্ডসের স্টিকার লাগানো হয়েছে আর পার্সোনাল অটোগ্রাফস করা হয়েছে। বস, হ্যাঁ 1 মিনিট। বস, শহরের যতগুলো বিল্ডিংকে এই এক্সপ্লোসিভ দিয়ে ভাঙা হয়েছে সেই সমস্ত স্যাম্পলগুলোকে ভালো করে চেক করার পরে একটা নাম পাওয়া গেছে যার এক্সপ্লোসিভ ওই ক্রিকেট বলটার এক্সপ্লোসিভের সঙ্গে ম্যাচ করছে, আর তার নাম হচ্ছে বস এসএমসি। এসএমসি? শিওর? 100%। তার মানে কেউ ওই বলকে বোম বানানোর জন্য এসএমসি স্টক থেকে এক্সপ্লোসিভ চুরি করেছিল। এদিকে একটা কাজ করো, এসএমসির এক্সপ্লোসিভ ডিপার্টমেন্টে কথা বলো, জিজ্ঞেস করো যে গত কয়েকদিনের মধ্যে ওদের এক্সপ্লোসিভ স্টক থেকে কিছু চুরি গেছে কিনা। শালিনী, কি হয়েছে স্যার? মঙ্গল কেন ফাইলটা নিয়ে এলো না দেখো তো। সরি স্যার, এই নিন ফাইল। কিন্তু কি হয়েছে স্যার, আপনি এত চিন্তিত কেন? কিছু না, তুমি যাও। আরে যাও না ভাই। হ্যালো এসিপি স্যার। স্যার আপনি ঠিকই বলছিলেন, আমাদের স্টক থেকে এক্সপ্লোসিভ চুরি হয়েছে। কত এক্সপ্লোসিভ চুরি হয়েছে? 300 গ্রাম। এমনকি কেউ জানতেও পারেনি। অথচ গোডাউন থেকে আসা যাওয়ার পথে পুলিশ আমাদের প্রায় 4 বার ধরে চেক করে, কিন্তু তাহলেও একটা বড় ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমার কথা মন দিয়ে শুনুন, নতুন করে একটা কনসাইনমেন্ট পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। বাকিটা সব আমরা সামলে নেব। চাবি দে। এই পেপার চেক করেন। নাম নাম নিচে নাম, পেপার বার কর। এর রসিদ কোথায় গেল? পুলিশের পোশাক পরে বেআইনি কাজ করছিস? হ্যাঁ, হাতে নাতে ধরা পড়েছিস তুই। বল কি করিস তুই এটা নিয়ে? স্যার ওই 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 মাছওয়ালাদের ফিশিং এর জন্য এটা দরকার হয় স্যার। ডাইনামাইট ফিশিং? হ্যাঁ স্যার, মাছওয়ালারা ডাইনামাইট স্টিক্স জলের মধ্যে ফেলে দেয় আর মাছগুলো ওপরে এসে ওদের জালের মধ্যে আটকে যায়। তোর এই চুরি করা এক্সপ্লোসিভের জন্য সদ্য একটা ছেলে মারা গেছে, জানিস তো? ওই ব্যাটসম্যান। কিন্তু স্যার আমি জানতাম না যে কেউ এটার ব্যবহার করবে কাউকে মারবার জন্য। ইয়েস স্যার। ওকে ওকে, পাঠান স্যার। ঠিক আছে স্যার। জীবনকে যে লোকটা বল বানানো বোমের জন্য বলেছিল তার স্কেচ বানানো হয়ে গেছে। স্যার পাঠাচ্ছেন। একে চিনিস তুই? হ্যাঁ স্যার, এ হলো মোহন। এ এক্সপ্লোসিভ নিয়ে ডিনামাইট স্টিক বানায় আর জেলেদের বিক্রি করে দেয়। মোহন?
ফোকাস। অমরকে তুই মেরেছিস, হ্যাঁ? টাকা গুনছিলি এখানে? হ্যাঁ, কে দিয়েছে এতগুলো টাকা? সেই যার কথাতে বলের মতো দেখতে তুই ওই বোম বানিয়েছিস? স্যার ও বল তো কারিগরের সাহায্যে বানানো হয়েছিল, কিন্তু আমি ওই সমস্ত ছেলেদের চিনি না যারা আমায় বোম বানানোর জন্য টাকা দিয়েছিল। বমস মানে একাধিক বোম আছে? বেশি নয়, 3টে বোম ছিল। 3টে বোম? হ্যাঁ স্যার, এমন একটা বলের মতো বোম যেটা একটু চাপ পেলেই ফেটে যাবে। আর বাকি দুটো? বাকি দুটো ডুপ্লিকেট বোম ছিল স্যার। ও এমন বোম বানাতে বলেছিল যতক্ষণ ওতে ওজন চাপানো থাকবে ততক্ষণ কিচ্ছু হবে না, কিন্তু যখনই ওজন ছড়ানো হবে ওই বোম ফেটে যাবে। বোম নিয়ে কে এসেছিল? ওটা আমি জানি না, আমাকে এই সমস্ত বোম একটা জায়গায় রেখে দেওয়ার জন্য বলা হয়েছিল। আমি ওখানে বোমগুলো রেখেছিলাম। কিছুক্ষণ পর ওখান থেকে টাকা ভর্তি ব্যাগ পাই। তোর সঙ্গে কন্ট্যাক্ট কে করতো? স্যার ও দরজার সামনে চিঠি রেখে চলে যেত, কবে দেখা করতে হবে, কি করতে হবে, কেমন করে করতে হবে, এইসব। একটা বোম তো ব্লাস্ট হয়েই গেছে, বাকি দুটো কোথায় রয়েছে? আর জবাব এই দেবে, তাই তো? আমার জানা নেই স্যার, এছাড়া আমি কিচ্ছু জানি না। আচ্ছা চল, ওকে বিউরোতে নিয়ে গেলেই ও বলবে। চল চল স্যার